আজ আমার বিয়ে হয়েছে। লোকটা ১২ বছরের বড় আমার থেকে। বিয়েতে খুশি হয়েছি না দুঃখিত ঠিক বুঝতে পারছি না। কারণ আমার পরিবারের বিয়ের জন্য মেয়েদের মতামত নেওয়া হয় না। কেউ ভুল করলে তার উপর রাগ করা যায়, কিন্তু ভুলটাকেই যখন মানুষ নিয়ম বানিয়ে ফেলে তখন তার উপর রাগ করা বুদ্ধিমানের কাজ না। আমি নিজেকে বুদ্ধিমান মনে করি না। আমি আসলে খুব বোকা একটা মেয়ে। আমি এতই বোকা যে মা বাবার থেকে বিদায় নেওয়ার সময় মাকে জড়িয়ে ধরে বললাম, মা প্লিজ এই বিয়ে আমি করব না, আমাকে বাঁচাও। কাঁদতে কাঁদতে আকুতি করেছিলাম। মানুষজন আমার কান্নাকে স্বাভাবিকভাবেই নেয়। বিদায়ের সময় মেয়েরা তো কাঁদবেই। মা বাবার সামনে জোর করে মুখে হাসি ফুটিয়ে রেখে বলে, মা শোন, ছেলেটার অনেক টাকা, ভালো চাকরি করে, তোকে ভালো রাখবে। নিজের উপর প্রচণ্ড আক্রোশ হয় তখন। কেন এদের কাছ থেকে কিছু চাইলাম? যারা টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেয়, তাদের থেকে অপরিচিত একজনের সাথে সংসার করাই ভালো। আমি লোকটাকে কখনো দেখিনি, বিয়ে পড়ানোর সময়ও না। অবশ্য দেখে আর কি হবে, আমার জীবন তো শেষই। পায়ের আওয়াজ পেলাম কারো। আমি খাটের এক কোণায় জুবুথুবু হয়ে বসে আছি। পার্লারে পর্দার পেছনে লুকিয়ে পড়ি কেউ একজন পারলে পর্দার পেছনে লুকিয়ে পড়ি কেউ একজন রুমে ঢুকেছে। আমি দৃষ্টি নিচের দিকে, আমার আঙুলগুলোর দিকে রেখে কান খাড়া করে শুনতে লাগলাম। দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম। আমি আমার গায়ের চাদরটা আরো শক্ত করে আঁচড়ে ধরলাম। বুক কাঁপছে ধরু ধরু। লোকটা আমার পাশে এসে বসলো বিছানায়। আমি তার দিকে তাকাচ্ছি না, তবে বুঝতে পারছি সে আমারই দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে অনেকক্ষণ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি বলে উঠলেন, তুমি কি আজকে কোনো কথা বলবে না আমার সাথে? আমি চমকে উঠি। কথায় মোটেও বয়সের ছাপ নেই, বরং বেশ গম্ভীর। তবে গায়ক গোছের গলা। রেডিও আরজেদের মতো। থাক, তাকে দেখা লাগবে না। আমি তার কণ্ঠ শুনেই জীবন পার করে দিব। প্লিজ কিছু একটা বলো। আমি খুব আকওয়ার্ড ফিল করছি। ও, তোমাকে তুমি তুমি বলছি, কিছু মনে করছো না তো? তুমি বয়সে আমার অনেক ছোট। না না, আমি কিছু মনে করছি না। আমি বলে উঠলাম, ও, কথা বলছো না তাহলে? আমি তো ভাবলাম আজকে আর কথা বলবা না বলেই সে হাসতে লাগলো। তার হাসিটাও খুব সুন্দর। এই রে, আমি কি কণ্ঠ শুনে এই বুড়ো প্রেমে পড়ে গেলাম নাকি? ছি ছি। তোমার চেহারাটা কি দেখাবে না আমাকে? একটা কথা বলার ছিল, যেটা মুখোমুখি না বললে হবে না। আমি ঢোক গিলছিলাম। এখনই মনে হয় হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। আমি আস্তে আস্তে ঘুমটা খুলে তার দিকে ফিরলাম। সে আবার হেসে বলল, চোখ বন্ধ করে আছো কেন? চোখ বন্ধ থাকলে আমাকে দেখবে কিভাবে? ভয়ে যে চোখ বন্ধ করেছিলাম তাও খেয়াল নেই। আমি চোখ মেলে তাকালাম। আমার সামনে যে পুরুষটি আজ অবস্থায় রয়েছে, সে আর যাই হোক বুড়ো না। মুচকি হাসি মুখে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে। বেশ সাদামাটা একটা শেরওয়ানি পরা, কিন্তু তাকে খুব মানিয়েছে। খুব খুব খুব। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। সে বলল, এত অবাক হয়ে কি দেখছো? আমি লজ্জা পেয়ে মাথা নাড়ি। সে হেসে বলল, একটা কথা বলি। আমি মাথা হেলিয়ে হ্যাঁ জবাব দিলাম। তুমি না পরীর মতো সুন্দর। আমার লজ্জায় গাল গরম হয়ে উঠল। হালকা কেসে বললাম, আপনি কেমনে জানলেন আমি পরীর মতো? আপনি পরী দেখেছেন? তা দেখিনি, কিন্তু ছোটবেলায় যখন আমার মা পরীর গল্প শোনাতো, তখন আমি একদম তোমার মতো একটা পরিকল্পনা করতাম। দীর্ঘ কালো চুলের ছোট্ট একটা পরী। আমার খুব শখ ছিল একটা পরী বইয়ের। আজ এতদিন পর শৈশবের কথা মনে হলো তোমাকে দেখে। আমি গাল ফুলিয়ে বললাম, ছোট্ট মানে? আমি ছোট না। সে আবার হেসে ফেলল। কি সুন্দর হাসি, যেন কোনো কিশোরের প্রাণোচ্ছ্বাস হাসি। সে হঠাৎ গম্ভীর হয়ে গেল। বলল, আমি আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি রাখতে চাই না, তাই তোমাকে সত্যিটা বলে দিই। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। কিছুক্ষণ আগেও আমি এই বিয়ে চাচ্ছিলাম না,
কিন্তু কিছু মুহূর্তেই কেন যেন খুব আপন মনে হচ্ছিল মানুষটাকে। আমার মনটা ভেঙে গেল। আমি চুপ করে থাকলাম। আবার বলতে লাগলো, আমার বিজনেস কিছু অর্গানাইজেশনের সাথে করতে হচ্ছে যারা অবিবাহিত পুরুষদের সাথে বিজনেস করবে না, কিন্তু এই প্রজেক্টটা আমার খুব দরকার, তাই তোমাকে বিয়ে করা। ও, মানে বিয়েটা সে যে কোনো মেয়েকেই করতে পারতো, আমি বিশেষ কিছু না। আমার কোনো প্ল্যান ছিল না বিয়ে করার কখনো। সবসময় নিজের কাজকে বেশি গুরুত্ব দিয়েছি। শোনো, তুমি একদম মন খারাপ করবে না। তোমার পড়াশোনা যেমন চলছিল তেমনি চলবে, কোনো খরচ নিয়ে কোনো চিন্তা করবে না। তোমার সব কিছুর দায়িত্ব আমার, আমি কখনো জোর করবো না তোমাকে কিছুর জন্য। তুমি তোমার মতো জীবনযাপন করবে, আর আমি আমার মতো। আর শোনো, আমি তাকালাম তার দিকে। রুমে ঢুকে যা বুঝতে পারলাম, আহ, তুমি খুব ভয় করছিলে আমাকে। আমাকে কখনো ভয় পেও না, আমি মানুষটা কিন্তু অতটাও খারাপ না। আমি এতটাই অবাক হলাম যে কিছু বলতেই পারলাম না। আমি কখনো চিন্তা করিনি আমার জীবনে এমন একটা মোড় আসবে। তার কথায় আমার খুশি হওয়া উচিত ছিল। আমি যা চেয়েছিলাম তাই দিচ্ছে, তবুও কেমন যেন শূন্যতায় হাহাকার করে উঠল ভেতরটা। সে রাতে আর আমাদের মাঝে বেশি কিছু কথা হলো না। ওনার কাল নাকি অফিস আছে, তাই তাড়াতাড়ি উঠতে হবে। আমি কিছুই বলিনি। সমঝোতার বিয়েতে এটা আশা করাও ঠিক না যে সে আমাকে সময় দেবে। কিছু মনে করিনি, এমন ভান করে ওপাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু বুকের ভেতর যে আগুনের শিখার জ্বলন্ত পরশ আমাকে এক পলকের জন্য চোখের পাতা এক করতে দেয়নি, তা উনি জানতেও পারল না। শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল, তবুও 7:30টার দিকে আবার ভেঙে গেল। এ সময় আমি আমার পড়ার অভ্যাস, কিন্তু বই খাতা কিছুই আনিনি। অগত্যা কি করা যায় ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে আসলাম। বাসাটা বেশ সুন্দর। এত বড় বাসায় একটা মানুষ একা কেমনে থাকতে পারে? আমার তো এখনই গা ছমছম করছে। চারপাশে বেশ গাছগাছালি। আমার বেশ পছন্দ হলো জায়গাটা। সবচেয়ে বেশি পছন্দ হলো রান্নাঘরটা। মাঝখানে সরু টেবিল, প্রয়োজনীয় সামগ্রী সব থাকে সাজানো। একটা ছেলে এত গোছানো হয় কিভাবে? সব কিছুই টিপটাপ পারফেক্ট, শুধু একটা সমস্যা, আমি রান্না করতে পারি না। আমি রান্নাঘরে আহ, ঢুকলেও কিছু মুহূর্তের মধ্যেই ডিজাস্টার বানিয়ে ফেলি। তাই মা আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না। হঠাৎ মায়ের কথা মনে করায় মনটা খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল কিভাবে আমার মা আমাকে বেঁচে দিয়েছে একজন অচেনা মানুষের কাছে। না, এভাবে চললে হবে না। এটা আমার জন্য একটা নতুন সূচনা। এভাবে মন খারাপ করলে আমি জীবনে আগাতে পারবো না। আমাকে জীবনে কিছু করতে, নিজের পায়ে দাঁড়াতে হবে। পুরান স্মৃতি মনে করে শুধু হতাশই হতে হয়। রান্না পারি না তো কি হয়েছে? রান্না করা এমন কিছু না। 10টা মেয়ে পারলে আমি কেন পারবো না? এভাবে মহোৎসাহে আমি খিচুড়ি বানানোর জন্য বাড়ালাম। প্রচণ্ড একটা শব্দে আমার ঘুম ভাঙল। পাশে তাকিয়ে দেখি আমার নববিবাহিত স্ত্রী নেই। কোথায় গেল? আর এমন পোড়া গন্ধ আসছে কোথা থেকে? আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। পুরা ঘর ধোঁয়ায় ভরে গেছে। কাশতে কাশতে আমার চোখে পানি চলে এলো। হচ্ছেটা কি? আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। ধোঁয়া ধোঁয়া সরে গেলে দেখি আমার ছোট পরীর মতো বউটা চুলার পাশে মেঝেতে বসে কাঁদছে। আর আমার মনটা মোচড় দিয়ে উঠল। তার চোখের পানি সহ্য হচ্ছে না আমার। আমি তার দিকে এগিয়ে গেলাম। ও না, সব কিছু শেষ। আমি কিছু করা মানে সেটা ধ্বংস হবে। আমি কেন যে বাহাদুরি দেখিয়ে রান্না করতে গেলাম? ডিম সিদ্ধ দিয়েছিলাম, তা আর মনে নেই। পানি শুকিয়ে ডিম ফুটে চারদিকে ছারখার হয়ে গেছে। খিচুড়ি পুড়ে কয়লা হয়েছে, চারদিকে ধোয়া। আমার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। সেটা দুঃখের কারণে নাকি ধোয়ার কারণে তা বুঝতে পারছি না। দুটোই হতে পারে। হঠাৎ দেখি কোথা থেকে জানি উনি এসে দরজা জানালা খুলে দিচ্ছে। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই আমার দিকে এগিয়ে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি অবাক হয়েই বাকশক্তি হারিয়ে ফেলেছি। এভাবে বাচ্চার মতো আমাকে এত সহজে তুলে নিল কিভাবে? আমার আমার কেন আমাকে কোলে নিয়েই চেয়ারে
বসলেন। তারপর আমাকে নিয়ে আস্তে আস্তে দুলতে লাগলো। তার রান্নাঘরের আমি এরকম অবস্থা করলাম দেখে আমি লজ্জায় আবার কাঁদতে লাগলাম। উনি কিছু না বলে আমার পিঠে হাত বুলাতে লাগলেন। এক পর্যায়ে আমি শান্ত হই। এখন বলবে অ্যাকচুয়ালি কি হয়েছিল এখানে? আমি লজ্জায় মুখটা তার বুকের ভেতর লুকিয়ে ফেলি। উনি আমার থুতনি ধরে মুখটা তার দিকে আনলেন। এরপর গম্ভীর হয়ে বললেন, বলো। আমি ঢোক গিলে বলতে লাগলাম, আমি ভেবেছিলাম আপনার জন্য কিছু রান্না করব, কিন্তু আমি রাঁধতে পারি না। সে আবার মুচকি হাসতে লাগলো, যেন আমার কাণ্ড দেখে অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখেছে। আমি লজ্জায় মাথা নামিয়ে ফেলি। উনি আবার আমার মাথা উঠিয়ে বলেন, থ্যাংক ইউ এত এফোর্ট দেওয়ার জন্য, বাট এগুলো করার কোনো দরকার নেই। আমি রান্না করতে পারি, এতদিন তো নিজেই রান্না করেছি। তুমি এখানে বসো, আমি কিছু বানাচ্ছি। উনি কী যেন রান্না করা শুরু করলেন। আমি এভাবে বসে থাকতে পারছি না। একটা ঝাড়ু এনে পরিষ্কার করতে লাগলাম। আমার বানানো ডিজাস্টার। আমি কিন্তু বাঙালি খাবার বানাতে পারি না। 5 বছর কানাডা ছিলাম, ওইখানকার রান্নাই পারি। তুমি খেতে পারবে তো? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, পারবো। নিজের কাজে মন দিলাম। খাবারের আয়োজন দেখে আমি মুগ্ধ। স্লামব্লড এগ, প্যানকেক উইথ মেপল সিরাপ, ফ্রুট সালাদ আর জুস। এত কম সময়ে এত কিছু করেছেন, সত্যি অসাধারণ। প্যানকেকটা মুখে দিতেই মনে হলো অমৃত। এত ভালো কেমনে রান্না করে একটা ছেলে, যেখানে আমি কিছুই পারি না। সামনে তাকিয়ে দেখি উনি তাকিয়ে আছে আমার দিকে, মুখে এক চিলতে হাসি। আমি বললাম, আপনি এত ভালো রান্না করেন কিভাবে? উনি হেসে বলল, এটা এমন কিছুই না, একা একা থাকলে যে কেউ পেটের দায়ে রান্না শিখে যাবে। আমি পেট পুরে খেলাম। খাওয়া শেষ করে পেটে হাত বুলাচ্ছি, এমন সময় উনি রুম থেকে বেরিয়ে আসলেন, পুরোপুরি অফিস আটায়ার, কালো ব্লাউজের সাথে সিলভার টাই বাঁধতে বাঁধতে কালো ব্লেজারের সাথে সিলভার টাই বাঁধতে বাঁধতে আমার দিকে তাকালেন উনি। আমার খুব ইচ্ছে করলো সিনেমার নায়কদের মতো ওনার টাইটা বেঁধে দিই। কত রোমান্টিক হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি টাই বাঁধতে পারি না। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি তো কিছুই পারি না। এত তাড়াতাড়ি এসে যাব? আমি তাড়াতাড়ি এসে যাব। তুমি বাইরে কোথাও গেলে চাবি নিয়ে যেও। আমি মাথা হেলিয়ে বললাম, হ্যাঁ বললাম। সে আমার দিকে তাকিয়ে হাসি মুখে বিদায় নিল। উনি যেতেই আমার মনটা খারাপ হয়ে গেল। কিছু বলার নেই। পুরা বাসা পরিষ্কার, সাফ করার জন্য কিছু নেই। কি আর করা, গুছানো বাসা আবার গুছাতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেছে, ওনার আসার সময় হয়ে গেছে। আমি সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। এমনিতেই অবসরের জন্য মনটা ছটফট করে। অবসর আসলে কিছু করার থাকে না। আমি আলমারি খুলে মিষ্টি রঙের সুন্দর একটা শাড়ি বের করলাম। চোখে হালকা করে কাজল দিলাম। চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে ভাবলাম, আমি এই সন্ধেবেলা সাজছি কেন? আমি উত্তরটা জানি, তারপরেও জোর করে মনে করলাম আমি নিজের জন্যই সাজছি। কলিং বেলের আওয়াজ শুনে আমি দরজা খুলতে গেলাম। দরজা খোলার আগে শাড়িটা আবার একটু ঠিক করলাম। চুলগুলো আঙুল দিয়ে ওপাশ করলাম। এরপর হৃদয়, বাসার কলিং বেল টিপে দাঁড়িয়ে আছি। খুলতে দেরি হচ্ছে। ঘুমিয়ে পড়েনি তো আবার? তাহলে তো বাসায় ঢুকতে পারবো না। এসব চিন্তা করতে করতে আরেকবার কলিং বেল বাজাতে যাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে গেল। দরজা খোলার পর যা দেখলাম তাতে আমার আক্কেল গুরুম। আমার ছোট্ট পরীর মতো বউটা দাঁড়িয়ে আছে, পরনে শাড়ি, চোখে কাজল, কপালে ছোট্ট টিপ। তেমন আহামরি সাজ না, কিন্তু তার সৌন্দর্য মনে হলো আজ মরে গেলেও ওকে শান্তি নিয়ে মরবো। তার মেঘের মতো কালো চুলগুলো পেছনে এলানো, তবু কিছু অবাধ্য চুল সামনে এসে তার চেহারা শোভা করেছে আকাশ ছোঁয়া। ইচ্ছে করছে চুলগুলো সরিয়ে কপালে চুমু খেতে, করলামও তাই। ভেতরে সব নিষেধ অমান্য করে তার মুখটা 2 হাতে ধরে তার কপালে ঠোঁট ছোঁয়ায়, একদম তার টিপটার উপর। তার বড় বড় চোখগুলো আরো বড় হয়ে গেছে। আমি অনুভব করলাম আমার হাতে তার গাল দুটো তপ্ত হচ্ছে। দেখতে দেখতে আমার বউটা টমেটোর মতো লাল হয়ে গেল। আমি এটা দেখে বেশ মজা পেলাম। ইচ্ছে করলো তার ঠোঁটে চুমুক খেয়ে দেখতে সে আরও কত লাল হতে পারে। কিন্তু আমার হঠাৎ খেয়াল হলো আমি এখনো বাইরে দাঁড়িয়ে। ইচ্ছা করলে যে কেউ এসে আমাদের কাণ্ড কারখানা দেখতে পারে। কোন হারামজাদা আমার ছোট পরীর মতো বউটাকে দেখবে? আমার তো সহ্য হলো না। তাকে ছেড়ে আমি ভেতরে এসে দরজা বন্ধ করে দিই। এরপর পেছনে ফিরে দেখি অহনা নেই, সুযোগে পালিয়ে গেছে। আবারও
আমারও হুঁশ জ্ঞান ফিরে আসলো। কি করতে নিয়েছিলাম আমি? মেয়েটা এমনিতেই এত ছোট, আবার আমাকে ভয় পায়। বোকার মতো কাণ্ড করার কারণে নিশ্চয়ই সে আমার কাছেও আসবে এখন থেকে আমার কাছেও আসবে না। আমি হতাশ হয়ে টাই খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালাম। অহনা, ইস, কেন যে এত লাল হয়ে যায়! উনি উনি ছোঁয়ার সাথে সাথে কেমন টমেটো হয়ে গেলাম। আয়নায় নিজেকে দেখতে দেখতে 2 হাত গালে রেখে ভাপ নিলাম। এরপর আস্তে আস্তে হাত চলে যায় কপালে, যেখানে কিছুক্ষণ আগে ওনার ঠোঁটের স্পর্শ ছিল। ইস, কি সুন্দর ছিল মুহূর্তটা! কিন্তু এত লজ্জা পাচ্ছিলাম যে দৌড়ে পালিয়ে বাথরুমে ঢুকে গেলাম। ওনার জন্যই তো সেজেছিলাম, তাহলে এত লজ্জা পেলাম কেন? আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম উনি রান্নাঘরে কি যেন ভাজছেন। ইস, যদি রান্না করতে পারতাম তাহলে ওনাকে অফিস থেকে এসেই এত কষ্ট করতে হতো না। আমার পায়ের শব্দ পেয়ে উনি পিছনে তাকালেন। এরপর আমার দিকে একটা হাসি দিয়ে আবার রান্না করতে লাগলেন। আমি চুপচাপ গিয়ে টেবিল থেকে চেয়ার টেনে বসলাম। খুব কথা বলতে ইচ্ছে করছে হৃদয়ের সাথে, কিন্তু কি নিয়ে বলবো বুঝতে পারছি না। উনি হঠাৎ বলতে লাগলেন, আজকে মেনুতে আছে চিকেন স্টির ফ্রাইড উইথ ভেজিটেবল স্যুপ, চলবে? আমি রাতে একটু কম খেতে পছন্দ করি। আমি মাথা নেড়ে জবাব দিলাম, চলবে। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে সুন্দর করে হেসে মাথা হেলিয়ে বললেন, তুমি কি আমার সাথে আর কথা বলবে না? আমি কিছুক্ষণ উসখুস করে বললাম, বলছি তো। উনি স্যুপটা নাড়তে নাড়তে বললেন, মাথা নেড়ে জবাব দেওয়া তো কথা বলা না, এরপর থেকে জবাব দেবে। আমিও গাধার মতো অন্যমনস্ক হয়ে আবার মাথা নাড়ালাম। উনি মাথা নাড়াতে নাড়াতে হাসলেন। আমার এত লজ্জা লাগছিল, বলার মতো না। আমি এত বেকুব কেন? উনি আবার রান্নায় মনোযোগ দিলেন। কিছুক্ষণ কোনো কথা হয় না। হঠাৎ উনি বলে উঠলেন, আচ্ছা শোনো। আমি মাথা উঠিয়ে তাকালাম ওনার দিকে। উনি একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন। আমার এটা স্বাভাবিক এটা স্বাভাবিক তাকানো না। তার দৃষ্টির মধ্যে দিয়ে অনেক ভাষা রয়েছে যা মুখে বলা যায় না। সে দৃষ্টিতে আমি কেঁপে উঠলাম। তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। অনুভব করলাম গাল দুটো আবার গরম হয়ে উঠেছে। এমন সময় মহান আল্লাহ প্রদত্ত কোনো এক ফোন আসলো আমার। তার উছিলায় দৌড়ে রুমে চলে আসলাম। আমার বুকটা বিপজ্জনকভাবে কাঁপছে। ফোনটা কোনো মতে রিসিভ করে কাবা গলায় বললাম, হ্যালো। কি খবর তোর ছোটন? গলার আওয়াজে আমার চোখে পানি এসে গেল। চিরচেনা কণ্ঠস্বর আমার ভাই লন্ডন থাকে। একমাত্র ওই আমার বিয়ের বিরুদ্ধে ছিল। বাবা মাকে অনেক বুঝিয়েছি যেন আমার বিয়ে না দেয়। দেশে চলে আসতে চেয়েছিল এজন্য, কিন্তু আমি চাকরি ছেড়ে আসতে মানা করি। আমার জন্য কেন আমার ভাইয়ের জীবন নষ্ট হবে? আমি কান্না জড়ানো কণ্ঠে বললাম, ভাইয়া বলেই কান্নায় ভেঙে পড়লাম। ওপাশ থেকে ভাইয়া বলে উঠল, কাঁদছিস কেন পাগলি? কত বড় আমার বোনটা আজ বিয়ে হয়ে গেছে, এখন এরকম বাচ্চাদের মতো কাঁদলে হবে? আমাকে শাসালো কিছুক্ষণ, কিন্তু আমিও খেয়াল করলাম ভাইয়ার কণ্ঠটাও ভেজা। তোর এই বাচ্চামির কারণে তো যেটার জন্য ফোন করেছিলাম সেটা ভুলেই গিয়েছি। শোন, তোর জন্য সুখবর আছে। কী সুখবর? আমি 2 দিনের জন্য দেশে আসছি। আমি এত খুশি হলাম যে বলার মতো না, তবুও কণ্ঠ স্বাভাবিক রেখে বললাম, এটা আবার সুখবর নাকি? আমি ভাবলাম কি না কি। তবে রে, দাঁড়া, আমি এসেই নেই, তোর কান মুলে দেব। আমি হেসে উঠলাম। এরপর কিছুক্ষণ কথা বলে বিদায় নিলাম। খুব খারাপ লাগলো। আমার জীবনের প্রতিটা সময়ে আমার ভাই আমাকে সমর্থন করেছে। আজ আমার ভাই দেশে নেই বলে জোর করে বিয়ে দিয়ে দিল আমাকে। ভাইয়াকে খুব মনে পড়ছে। আবার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। এরপর এরপর শত শত। হঠাৎ করে দুটো হাত পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি পেছনে ফিরে দেখি হৃদয়। আমার কি হলো জানি না। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। ওনার বুকে মাথা রেখে আমি অঝরে কাঁদতে লাগলাম। উনি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমার পিচ্ছি বউটা যখন কাঁদে তখন আমার একদম ভালো লাগে না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি পিচ্ছি না। সে হেসে দিল। তারপর বলল, সরি, তুমি যখন তোমার ভাইয়ের সাথে কথা বলেছিলে তখন আমি শুনেছি। তুমি কিছু মনে করোনি তো? আমি মাথা নাড়াতে গিয়ে নিজেকে থামালাম। তারপর বললাম, না, কিছু মনে করিনি। উনি আমার চিবুক ছুঁয়ে মুখটা কাছে এনে বললেন, সত্যি সত্যি। উনি আমার চোখ দুটোতে
চুমু খেলেন। সাথে সাথে আমার দুটো ফোঁটা গড়িয়ে পড়লো, আরও দুটো ফোঁটা গড়িয়ে পড়লো। উনি বললেন, আহা, এভাবে কাঁদতে হয় না। এরপর এক ফোঁটা অশ্রু আঙুলে তুলে দেখিয়ে বললেন, তুমি জানো এটা কত দামি? এটা বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। আমি হেসে উঠলাম। তারপর ওনার আঙুল থেকে ফোঁটাটা মুছে ফেললাম। উনিও হতাশ হওয়ার ভঙ্গিতে বললেন, আহা, এটা কি করলে? এখন আমি বড়লোক হব কেমনে? আর বড়লোক হতে হবে না। আমরা দুজনে হেসে দেই। উনি বললেন, ওনার চেহারাটা তো কিশোর কিশোর ভাব আসে। এত সুন্দরভাবে কেউ হাসতে পারে? হৃদয়। ঘুম থেকে জেগে উঠে দেখলাম ঘড়িতে 6টা বাজে। আমি সারা সাধারণ সকালেই উঠি এক্সারসাইজের জন্য। আজকে অ্যালার্মের আগেই উঠে গেলাম। কেন? পাশে তাকাতেই কারণটা দেখতে পেলাম। আমার ছোট্ট অহনা আমার বুকের ওপর গুটিসুটি মেরে বাচ্চাদের মতো শুয়ে আছে। কি নিষ্পাপ চেহারা! আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হই। তার মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে তার গালে হাত রাখলাম। খুব ইচ্ছে করছে তার মিষ্টি ঠোঁটে স্বাদ নেওয়ার। তার গালগুলো ঘুমের কারণে হালকা গোলাপি হয়ে আছে। অনুভব করলাম আমার নিয়ন্ত্রণ সরে যাচ্ছে। অদ্ভুত এক মোহে আবেশিত তার দিকে হাত বাড়ালাম। তার গালে আমার ঠোঁট দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিলাম। এরপর তাকিয়ে আছি তার মায়াবী মুখটার দিকে। হঠাৎ সে চোখ খুলে ফেলল।